হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছিলাম, খুব বেশি সকাল না, মোটামুটি একটা সকাল। তো এই সকালে যেটা করছি সেটা হচ্ছে আমার ফেসের মধ্যে আমি একটা মাস্ক লাগিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন আয়রা ঘুমিয়েছে, তো এই সময়ের ফায়দাটা আমাকে লুটতেই হবে। আয়রা ঘুমিয়েছে, এজন্য হচ্ছে যে মাস্ক লাগিয়ে ভাবলাম যে এই বইটা একটু পড়তে শুরু করি। এই বইয়ের মোটামুটি 4-5টা সিরিজ আমাকে কিনে দেওয়া হয়েছে। খুব এক্সাইটেড ছিলাম বইটা নেওয়ার জন্য, সবুজকে বলেছিলাম, দেন সবুজ হচ্ছে যে এটার কয়েকটা সিরিজ আমাকে এনে দিয়েছে। বাট আমি বইটা আর পড়তে পারিনি, কোনো বইগুলোই পড়তে পারছি না, কারণ যখনই আমি পড়তে চাই বা ইচ্ছা হয় তখনই আয়রা আমাকে জ্বালাতন করতে শুরু করে। আর যে কোনো কিছু পড়ার জন্য আমার মনে হয় একটু সুন্দর মতো সময় আসলে বের করা উচিত। তো আমি এখানকার 2টা পার্ট পড়েছি, আর পড়তে পারিনি। আর আজকে এখন আমি হচ্ছে যে ডার্টি বিয়ার্ড এটা পড়া স্টার্ট করেছিলাম। মোটামুটি 2টা প্যারা পড়েছি, তারপরে আর পড়তে পারিনি, আয়রা উঠে গিয়েছিল। আর এই যে আয়রার অবস্থা, সোনামণিটা আমার এখন উঠে একটু খেলে, তারপরে চিৎকার করা শুরু করে। তো এখানে সে উঠেছে, উঠে এই যে ট্রেন নিয়ে সে খেলছে। আমি ইচ্ছা করেই খেলনাগুলো পাশে দিয়ে যাই যাতে ও একবারে হকচকিয়ে না যায় আর কি। আর এখন হচ্ছে আয়রা খাওয়া দাওয়া করছে। এখানে ফলগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, দিয়ে এভাবে আমি ফলটা দিয়ে দিই। কয়েক প্রকারের ফল আমি দেই এখানে। ও যতটুকু খায় মানে যতটুকু ওর ইচ্ছা হয় মোটামুটি সবটাই খেয়ে ফেলে, তবে ওর মুডের উপর ডিপেন্ড করে, আমি কখনো জোর করি না। আর আমি হচ্ছে যে এরকম আস্তে আস্তে করেই দেই, ম্যাশ করে খাওয়ানো উচিত না। আর সবাই বলে, ডাক্তাররাও বলে যে মাড়ির গঠন ভালো হওয়ার জন্য আসলে ফল কেটেই খাওয়ানো উচিত। তো আমি এটাই করেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসের মধ্যে একটা আদার কিউব আর একটা রসুনের কিউব দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ গুলো একটু মোটা করেই কেটে দিয়েছি। আর এখানে এখন হচ্ছে যে আমি রান্না করব তেহারি। তেহারির মশলাটা তৈরি করে রাখবো, সরি মাংসটা তৈরি করে রাখবো। আর আজকে তেহারিটা রান্না করব না, অন্য কোনো দিন রান্না করব। তো যেন আমার কাজটা ইজি হয়ে যায় পরবর্তী দিনের জন্য, যেদিন আমার কাছে সময় খুবই অল্প থাকবে সেদিনের জন্য আসলে করে রাখা। তো আজকে একটু ফ্রি সময় ছিল, ভাবলাম যে এটা করে রাখি, সাথে আরেকটা রান্নাও করব, সেটাই আসলে আমার মেইন রেসিপি। তো এখানে আমি দিয়ে দিয়েছি তেহারির যে মশলাটা আছে, পুরো 1 প্যাকেট দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি হচ্ছে যে মাংসটা নাড়াচাড়া করব। এখানে মোটামুটি প্রায় 1 কেজি, বলবো না 1 কেজি থেকে একটু কম, বাট মোটামুটি 1 কেজির মতোই মাংস আছে আর কি। তো তেহারির মাংস অনেক ছোট ছোট করে পিস করে নিতে হয়, তো আমিও ঠিক সেটাই করেছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আর বাকি যেগুলো কয়েকটা হাড় ছিল ওগুলো আমার কাটা সম্ভব হয়নি, হয়তো বা সেগুলো আপনাদের কাছে বড় হতে পারে, মনে হতে পারে আর কি। যাই হোক, এখন আমি প্রেসারে সিটি দিয়ে নেব, দেন আমি হচ্ছে যে এখানে একটা মাছি চলে আসছে। ও নো, ওকে। তো এখানে হচ্ছে যে আমি এটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব, দেন ভুনবো। এবার চলে আসছি আমার মেইন রেসিপিতে, যেটা আমি আজকে বানাবো। এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। আমি আরেকটু নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, আমার কাছে মনে হলো যে না একটু কম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি 3 চামচ 3 টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ। আসলে তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যে যার মতো করে দিয়ে দিবেন, আমি হচ্ছে যে মোটামুটি 4 চামচ পর্যন্ত দিয়েছি ঝাল একটু করার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ। আসলে এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কতটুকু মাংস নিয়েছেন তার উপর, যেহেতু আমি এটা মাংস ম্যারিনেট করতে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া।
আর এখানে আমি ভরে ভরে 3 চামচ পরিমাণ হচ্ছে যে মাংসের মশলা ব্যবহার করেছি। মাংসের মশলাটা পুরোপুরি অপশনাল, যদি আপনার গরম মশলা ব্লেন্ড করে ব্যবহার করেন তাহলে মাংসের মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণ স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার আমি যে গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম সেটা আমার প্রয়োজন ছিল টক দইয়ের, তো বাসায় টক দই না থাকার কারণে গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম, তাই ব্যবহার করলাম ভিনেগার। আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 2 ড্রপ পরিমাণ হচ্ছে যে টমেটো কেচাপ বা টমেটো সস। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 কিউব করে। এবার মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা অনেক ঠিক একটা পেস্ট হয়েছে। এবার আমি লেগ পিসগুলোকে নিয়ে নিয়েছি। এখানে যে কোনো সাইজের মুরগি নেওয়া যাবে। আমি আমার লেগ পিস ছিল তাই আমি লেগ পিসগুলোকে নিয়েছি। এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। মোটামুটি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা ভালো। যদি আপনাদের কাছে সময় বেশি থাকে তাহলে সময় বেশি নিয়ে ম্যারিনেট করে রাখবেন। যদি খুব সময় অল্প থাকে অ্যাটলিস্ট 15 মিনিট যেন ম্যারিনেট করা থাকে। আর লেগ পিস ম্যারিনেট হতে বেশি সময় লাগে না। এবং অবশ্যই এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এমনিতে যদি আমরা রেখে দেই তাহলে হচ্ছে যে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে অনেক সময়, যেহেতু অনেক গরম পড়েছে। বাট আধা ঘন্টার জন্য রাখলে কোনো সমস্যা হয় না। এদিকে মাংসটা ম্যারিনেট হচ্ছে, আর আমি এদিকে যে তেহারির মাংসটা আছে সেই তেহারির মাংসটাকে ভালো করে ভুনে নেব, ঝোলটাকে একদম টানিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা অনেক বেশি পরিমাণে দিতে হবে। এখানে আমি কিছু বাদাম কিশমিশ সেগুলোকে ভেজে নিব। লক্ষ্য রাখতে হবে যেন বাদামগুলো পুড়ে না যায়। আর কিশমিশ দেওয়ার সঙ্গে সঙ্গে সেটার যে চিনির মতো একটা শিরা বের হয় সেটার জন্য হচ্ছে যে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, তাই আমি চুলাটাকে বন্ধ করে নিলাম। বন্ধ করে নিয়ে এবার হচ্ছে যে ভেজে নিচ্ছি, কারণ তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম ছিল। এই পর্যায়ে হচ্ছে যে কিশমিশটা যদি আমি চুলাটা জাল দেওয়া অবস্থায় রাখতাম তাহলে কিশমিশগুলোকে পুড়ে পুড়ে যেত আর কি। তো এবার হচ্ছে যে আমি মশলাগুলোকে দিয়ে ভেজে নিব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, আর হচ্ছে যে শুকনা মশলা। শুকনা মশলার মধ্যে আমি নিয়েছি তেজপাতা, জিরা, সরিষা, স্টার অ্যানিস, দারুচিনি, একটা আস্ত গরম মশলা, বড় এলাচ আছে সেটা, আর 2টা হচ্ছে ছোট এলাচ, লং নিয়েছি 2টা। এগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে যখন একটা অ্যারোমা চলে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব। সরিষাটা দেওয়ার সময় সাবধান, কারণ সরিষা অনেক বেশি ফুটে, দেখতেই পাচ্ছেন। তাই যাদের সরিষার এই যে ফুটা নিয়ে সমস্যা আছে তারা হচ্ছে যে একটু পরে দিয়ে দিতে পারেন, তবে আগে দিলেই ভালো হয়। এবার এটাকে ভালো করে হচ্ছে যে আমি ভেজে নিব। এই পর্যায়ে আমি আলুটাকেও দিয়ে দিলাম। আমি ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে হচ্ছে যে ফুড কালারটা স্কিপ করে যেতে পারেন। আমি কালারের জন্য ব্যবহার করেছি, এখানে আমি হলুদও ব্যবহার করেছিলাম। আর এবার দিয়ে দিয়েছি মাংসটাকে, আর মাংসের যে গ্রেভিটা ছিল সেটাও দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যারা লেগ পিস ব্যবহার করবেন তারা অবশ্যই মনে রাখবেন লেগ পিস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই হচ্ছে যে লেগ পিসগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে
আর ভুনাটাও হয়ে যাবে, তখন লেগ পিসটাকে তুলে ফেলতে হবে। আর আলু যদি আপনারা বড় বড় করে দেন, সেক্ষেত্রে যদি লেগ পিস আর আলু দুটাই একসাথে সিদ্ধ করতে চান, লেগ পিস গলে যাবে আর আলু সিদ্ধই হবে না। তো আমি যেটা করেছি, এই পর্যায়ে লেগ পিসগুলোকে তুলে নিব। আমার ভুনানো হয়ে গেলে দেখুন এই যে ছেড়ে আসতে যাচ্ছে, তো আমি এটাকে তুলে নেব। তাহলে লেগ পিসগুলো আস্ত অবস্থায় থাকবে আর আলুটাও আমি আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারবো। আরেকটা টিপস বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই গ্রেভির মধ্যে গুঁড়া দুধ থাকার কারণে এটা খুব দ্রুত লেগে যাওয়ার চান্স থাকে, তাই বারবার করে নাড়িয়ে দিতে হবে। যদি হচ্ছে যে আপনাদের কাছে মনে হয় যে লেগে যাচ্ছে, তাহলে একটু করে পানিও অ্যাড করতে পারেন। এবং চেষ্টা করবেন যে নন স্টিকি যে বাসন আছে সেটা ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে হচ্ছে যে লেগে যাওয়া থেকে অনেকটা বেঁচে যাওয়া যায়। আর যদি নর্মাল কড়াই হয় তাহলে খুব দ্রুত লেগে যায়। আর তলানিটা হচ্ছে যে একটু যদি ভারী থাকে যে কোনো বাসনের, তাহলে হচ্ছে যে ইজিলি রান্না করা যায়। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব এবং নিচটা খুব ভালোভাবে নাড়িয়ে দিব, যাতে একটু হচ্ছে যে লেগে না থাকে। একটু লেগে থাকলে সেই জায়গাটা হচ্ছে যে পুড়ে যায় আর স্মেল আসতে শুরু করে দেয়। আমার এতক্ষণের প্রসেস দেখে আমার মনে হয় আপনারা বুঝেই গেছেন যে আমি আসলে কি রান্না করতে যাচ্ছিলাম। আমি আসলে বিরিয়ানি রান্না করতে চাচ্ছি। আমি ইফতারে একটা বিরিয়ানি খেয়েছিলাম কিছুদিন আগে, দিল্লি দরবারের। তো আমার কাছে খুব মজা লেগেছে, আমি সেটাই রান্না করার চেষ্টা করেছি। 100% তো হয়নি, বাট 90% হচ্ছে যে সেটার টেস্ট এসেছিল, 10% আসেনি, যেটা সত্যি কথা। বাট 90% আনতে পেরেছি, এটা আমার কাছে অনেক বিশাল ব্যাপার। তো আমি এই পর্যায়ে হচ্ছে যে ধুয়ে রাখা যে চালটা ছিল, সেই চালটা দিয়ে দিচ্ছি এবং পানি দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিবেন। মনে রাখতে হবে যে এখানে হচ্ছে যে যেহেতু আমি ইন্ডিয়ান স্টোর থেকে খেয়েছিলাম, তো এখানে হচ্ছে যে পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ এটা হচ্ছে যে মাস্ট। ওদের বিরিয়ানির মধ্যে ওরা এটা হচ্ছে যে মাস্ট ব্যবহার করে। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল আর দিয়ে দিব হচ্ছে যে গোলাপ জল। যাদের কেওড়া জল আর গোলাপ জলের স্মেল ভালো লাগে না, তারা অবশ্যই স্কিপ করে যাবেন। এ পর্যায়ে হচ্ছে যে চালটা হয়ে আসছে এমন সময় আমি মুরগির মাংসটাকে ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে দমে রেখে দেব। অনেক সময় দেখা যায় যে এই পর্যায়ে চালটা সিদ্ধ হয়নি এরকম মনে হয়, কিন্তু মনে রাখতে হবে যে চালটা যেহেতু আমরা দমে রাখবো তাই সিদ্ধ হয়ে যাবে। তারপরেও যদি মনে হয় যে না সিদ্ধ হবে না, সেক্ষেত্রে আপনারা একটু দুধ ব্যবহার করতে পারেন। তো আমি যে ভেজে রাখা আমার বাদাম আর কিশমিশগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। আজকে আমি একটু বেশি পরিমাণে ঘি ব্যবহার করেছি, তবে অনেকে আছে যারা হচ্ছে মুরগির মাংসটা রান্না করার সময় ঘি ব্যবহার করে। আমি ওই সময় ঘি ব্যবহার করিনি। শেষে যে ঘিটা ব্যবহার করা হয় সেটা থেকেই অ্যারোমাটা আসে বেসিক্যালি। প্রথমে ঘি থেকে আমার কাছে মনে হয় যে সেরকম কোনো অ্যারোমা আসে না, তাই আমি সবার শেষেই ঘিটা ব্যবহার করি। এবার এটাকে আমি দমে রেখে দেবো। আর অবশ্যই চেক করে নেবেন যে কোনো পাশ থেকে যেন বাতাস না ঢোকে। আমার বিরিয়ানি কমপ্লিট। তো বিরিয়ানিটা দেখুন খুব সুন্দর করে সিদ্ধ হয়েছিল। আর টেস্টের কথা আর কি বলবো, এখন উপর থেকে গার্নিশ করার জন্য হচ্ছে যে আপনারা ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিতে পারেন। আমি আর কিছুই করিনি। আমার বিরিয়ানিটা খেতে খুবই মজা লেগেছে। আপনারাও যদি এই মজাটা নিতে চান তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই ঈদেও আপনারা ট্রাই করতে পারেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর রোজা আস্তে আস্তে সব শেষই হয়ে গেল, ঈদ চলে এলো, তাই এই রেসিপিটা শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।